সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইডের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি স্ট্রোকজনিত প্যারালাইসিসের সঠিক চিকিৎসা, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ অতিথি। আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের এটিএন নিউজের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে স্ট্রোকজনিত প্যারালাইসিসের সঠিক চিকিৎসা নিয়ে আলোচনা করতে যাব। প্যারালাইসিসের চিকিৎসা প্রসঙ্গে আমরা আসছি, কিন্তু তার আগে আমরা জেনে নিতে চাইব যে স্ট্রোক সেটি খুবই কমন, এবং স্ট্রোক আসলে কেন হয়ে থাকে সে প্রসঙ্গে প্রথমে যান। আপনাকে ধন্যবাদ। আসলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক নিয়ে প্রাইমারি প্রতিটা মানুষই কিন্তু কনফিউজ থাকে। কেউ যদি স্ট্রোক করে এই রোগী ভুলবশত হার্টের হাসপাতালে চলে যায় বা কার্ডিয়াক ম্যানেজমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করে। তো আমি স্ট্রোকটা আসলে ক্লিয়ার করতে চাই, এবং স্ট্রোক সারা বিশ্বে যতগুলা ডিসেবিলিটি আসতেছে বা হচ্ছে শারীরিকভাবে বা মানসিক অক্ষমতা, তার মধ্যে স্ট্রোক একটা অন্যতম মূল কারণ। তো স্ট্রোক হচ্ছে আমাদের এই যে মস্তিষ্ক আছে, আমি একটা ছবি নিয়ে ডামি নিয়ে আসছি আমাদের ব্রেইনের, মস্তিষ্কের। এই মস্তিষ্কটা আসলে ঠিক এরকমই, এটার উপরে একটা স্কাল থাকে বা হাড় থাকে। তো এই মস্তিষ্কে যদি কোনো প্রবলেম হয়, স্পেশালি আমি যে লাল যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের সেরিব্রাল আর্টারি বা মস্তিষ্কের রক্ত চলাচলের আর্টারি। এই আর্টারি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা আর্টারি কোনো কারণে যদি ছিঁড়ে যায়, তাহলে আর্টারি থেকে যে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে মস্তিষ্কের যে সাদা যে টিস্যুগুলো আছে, সেলগুলো আছে, এগুলো কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, তখন স্ট্রোক হয়ে থাকে। তো আমরা বেসিক্যালি স্ট্রোককে দুই টাইপ বলে থাকি, কিন্তু মূলত স্ট্রোক 4 টাইপের। এই 2 টাইপটাই মূলত প্রাধান্য পেয়ে থাকে। এর মধ্যে অন্যতম, যদি কোনো কারণে এই যে রক্ত চলাচল নালী ব্লক হয়ে যায়, ধরেন হতে পারে ওখানে অ্যাথেরোস্ক্লেরোটিক কোনো প্লাক তৈরি হয় বা সংকুচিত হয়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা পরে আসছি। তখন ওই ডিস্টাল অংশে কিন্তু সাপ্লাই আর হয় না, সাপ্লাই না হওয়ার কারণে সেলগুলো আস্তে আস্তে ডেথ হয়। বা অনেক সময় এই রক্ত চলাচল নালী কোনো কারণে ছিঁড়ে যেতে পারে, তখন ওখানে ইন্টারনাল ব্লিডিং হয়। এই হচ্ছে স্ট্রোকের মূল কারণ। এইটা অনেক সময় ব্রেন অ্যাটাকও বলা হয়। যেমন আমরা হার্ট অ্যাটাক বলি, সেম এটার এনাদার নাম হচ্ছে ব্রেন অ্যাটাক, অথবা সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, অথবা সেরেব্রোভাস্কুলার যে কোনো ডিসঅর্ডার। এটা হচ্ছে, এটাকে আমরা আসলে স্ট্রোক বলে থাকি। এখন ধরেন যদি কারো এটা সামনের অংশ, এটা পিছনের, এই ডান পাশে কোনো রক্ত চলাচল নালীতে প্রবলেম হলো, সেটা হেমোরেজিক হোক বা ইসকেমিক হোক, তাহলে আমাদের বাম পাশে ওই রোগীর বাম সাইডটা প্যারালাইসিস হবে। সেম যদি বাম পাশে কোনো রক্ত চলাচলের সমস্যা হয়, তাহলে ডান সাইড, ডান হাত, ডান পা, এই সাইডটা কিন্তু আপনার প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হবে। তাহলে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের একটা রোগ এবং মস্তিষ্কের ডিজিজ এবং একটা অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে মেইন কথা, যেটা হার্টের অ্যাটাকের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়। আপনি যেটি বললেন যে রক্তনালী সেটি ছিঁড়ে যাওয়া বা সংকুচিত হওয়ার যে বিষয়টি থাকে, সেটি আসলে কেন হয়ে থাকে, তার পেছনে আসলে কি কি কারণ কাজ করে? ধন্যবাদ। আসলে এই স্ট্রোকের সাথে হার্টের অ্যাটাকের যে মেকানিজম প্রায় সেম। হার্ট অ্যাটাকও যেভাবে মেকানিজমগুলো হয়, সেম স্ট্রোকেও একইভাবে হয়। তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কার্ডিয়াক, যে মানে হার্টের যে রক্ত চলাচল, করোনারি আমরা বলি, করোনারি আর্টারিতে প্রবলেম হয়। আর এখানে হচ্ছে আপনার সেরিব্রাল আর্টারি, মানে ব্রেনে রক্ত চলাচল আর্টারিতে প্রবলেম হয়। তো দুইটারই মূল কারণটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন। ধরেন একটা মানুষ ঠিক মতো জীবনযাপন করছে না, যেই সময় তার যেই খাবারটা খাওয়ার কথা, লাইফস্টাইল, চলাফেরা, ঘুম, পারিপার্শ্বিক বিভিন্ন অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো হচ্ছে একটা কারণ। ওভারওয়েট, অতিরিক্ত
ওজন যদি হয়ে থাকে সেটা অ্যানাদার কারণ। খাদ্যাভ্যাস, ধরেন অতিরিক্ত রিচ ফুড, জাঙ্ক ফুড, বাজে খাবার, তা থেকে হতে পারে। ল্যাক অফ অ্যাক্টিভিটি, চলাফেরা নাই, মানে হাঁটা চলাফেরা এক্সারসাইজের অভাব, তা থেকে হতে পারে। বিভিন্ন ডিজিজ থেকে হতে পারে, স্পেশালি ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা হচ্ছে একটা মারাত্মক ডিজিজ, যেটা দীর্ঘদিন ডায়াবেটিস থেকে এই আর্টারি উপরে আপনার বিভিন্ন প্রদাহ হতে 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 আস্তে আস্তে ব্লক হয়ে যেতে পারে। কার্ডিয়াক বিভিন্ন ডিজিজ, যেটা আমরা ইতিপূর্বে বলেছিলাম, হার্টের রোগের সাথে স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে। যদি হার্টের রোগ থাকে তখন দেখা যায় যে অতিরিক্ত উচ্চ রক্তচাপ হতে পারে। কার্ডিয়াক বিভিন্ন, যেমন আমাদের যে ক্যারোটিড আর্টারি আছে ব্রেনে, যেটা রক্ত চলাচল সাপ্লাই দিয়ে থাকে, সেই আর্টারি তো প্রবলেম হতে পারে। তো হার্টের রোগ থেকেও কিন্তু আপনার স্ট্রোকের সমস্যা হতে পারে। অন্যান্য নন কমিউনিকেবল বিভিন্ন ডিজিজ, যেমন ধরেন কিডনির সমস্যা, দীর্ঘমেয়াদী যদি কোনো রোগী অন্য ওষুধ খায়, দীর্ঘমেয়াদী যে ওষুধ থেকে ব্রেনের স্ট্রোক হতে পারে। তারপরে হচ্ছে আমাদের কিছু লাইফস্টাইল আছে, অতিরিক্ত মদ্যপান, অ্যালকোহল যারা অতিরিক্ত খায় বা মাত্রাতিরিক্ত, তারপরে ধূমপান এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি, যেমন অনেকে মনে করে শুধু সিগারেট খাওয়াটাই একটা নেশা, কিন্তু আমাদের প্রত্যন্ত গ্রাম গঞ্জে এভরিহোয়ার আমাদের মা বোনরা এবং সিনিয়ররা আছে কিন্তু পানের সাথে সাদা, জর্দা, তামাক, বিভিন্ন দ্রব্যাদি কিন্তু ইউজ করে। এই যে দীর্ঘমেয়াদী তাদের এই নেশা জাতীয় দ্রব্যাদি, তা থেকে আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে। তো এই আমি কয়েকটা জাস্ট আপনাকে মেইন কজগুলো বললাম। তাছাড়া আরও বিভিন্ন অন্যান্য রোগ থেকে আপনার স্ট্রোক হতে পারে, আরও বিভিন্ন ডিজিজ ডিজঅর্ডার থেকেও কিন্তু আপনার স্ট্রোকজনিত সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, সেটা কি কোনো নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা, বা শিশুরা যারা আছে তাদের মধ্যেও অনেক সময় দেখা যায়, আমরা এরকম শুনি যে শিশুদের ক্ষেত্রেও স্ট্রোক হয়েছে, তো এই বিষয়টিকে কিভাবে আপনি বর্ণনা করবেন? হ্যাঁ, এটা আসলে আমরা যুগের সাথে চেঞ্জ দেখছি। ধরেন যেটা হচ্ছে আরও 10-15 বছর আগে এইটা কম ছিল, শিশুদের বা মধ্যবয়সী বা কম বয়সী, কিন্তু এখন এই শিশু এবং শুধু নট অনলি শিশু, আপনার ধরেন ইয়াং যে কর্মক্ষম জীবন, এবং আমরা প্রায় রুগী পাই আমাদের মধ্যপ্রাচ্য থেকে রুগী চলে আসছে যারা ইয়াং, ওখানে কাজে গিয়েছিল হয়তো আর্ন করার জন্য, তো এই রুগীগুলো আমাদের কাছে আসছে। এর মূল কারণটা হচ্ছে আমাদের এই যে লাইফস্টাইল, আমরা বললাম যে চলাফেরা কম, খাদ্যাভ্যাস, অ্যাক্টিভিটিস নাই, যেটা আগে শিশুদের ছিল, খেলাধুলা ছিল, বিকালে একটা মানে উৎসবের মাধ্যমেই সবাই খেলাধুলা করতো, স্কুল থেকে এসে খেলার জন্য একটা আলাদা সার্টেন পিরিয়ড ছিল, সবাই মাঠে চলে যেত, গ্রামে গঞ্জে প্রচুর খেলার মাঠ এখনো হয়তো আছে, কিন্তু ওই আমেজটা নাই। সেটা হচ্ছে স্টুডেন্টরা সেটা বাদ দিয়ে সে খেলাটা এখন তারা মোবাইলে খেলছে বা ল্যাপটপে খেলছে, ডিভাইসের উপরে। তখন যার কারণে এই যে আপনার হার্টের সমস্যা হচ্ছে, ব্রেনে স্ট্রোক হচ্ছে, বিভিন্ন নন কমিউনিকেবল রোগগুলা আমরা স্টুডেন্টদের বা বাচ্চাদের মধ্যেও পাচ্ছি। তারপরে হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। আগে যেমন যে খাদ্যাভ্যাসটা হয়তো বাসা থেকে খাবার তৈরি করে দিত, এখন সেটা হয়তো তারা বাইরে গিয়ে খাচ্ছে বা কিনে খাচ্ছে, বা বাসার খাদ্যাভ্যাসটাও অতিরিক্ত জাঙ্ক ফুড হয়ে যাচ্ছে। তো এই যে খাদ্যাভ্যাস, ল্যাক অফ অ্যাক্টিভিটিস, এই সকল কারণে কিন্তু আমাদের ইয়াং বা শিশু বাচ্চাদের আমরা স্ট্রোকজনিত প্রায় সমস্যা আমরা পাচ্ছি, এবং নট অনলি স্ট্রোক, হার্টের রোগগুলো কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়গুলো নিয়ে, প্যারালাইসিস নিয়ে কখন চিকিৎসা নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে জানবো আপনার কাছ থেকে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম স্ট্রোকজনিত প্যারালাইসিসের সঠিক চিকিৎসা নিয়ে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা কারণগুলো সম্পর্কে জানলাম। প্যারালাইসিস হওয়ার একটা চান্স থাকে স্ট্রোকের ক্ষেত্রে, প্যারালাইসিসের চিকিৎসা সেটি আসলে কখন থেকে শুরু করতে হয়? ধন্যবাদ। আসলে স্ট্রোক হয়ে গেলে যেটা মেইন সমস্যা, আমরা হেমিপ্লেজিয়া হতে পারে বা মনোপ্লেজিয়া হতে পারে। ধরেন শরীরের যে কোনো ডান পাশ বা বাম পাশ, হাত এবং পা
মুখ বেঁকে যাওয়া, আচ্ছা, তারপরে অনেক ক্ষেত্রে স্পিচ প্রবলেম হতে পারে, মানে তার কথা বলতে আর পারছে না, অনেক ক্ষেত্রে কনফিউশন হয়ে যেতে পারে যে সে চিনছে না কাউকে, আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হতে পারে ধরেন চোখের সমস্যা দেখা দিতে পারে। তো যেহেতু আমাদের ব্রেন হচ্ছে আমাদের পুরো বডিটা কন্ট্রোল করে, আমাদের মোটর এবং সেন্সরি এবং ফাংশনিং এভরি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর যেহেতু ব্রেন এফেক্টেড হয় তখন কিন্তু এই ফাংশনিংগুলা প্রবলেম দেখা দিতে পারে। তো স্ট্রোকের যেটা ইমার্জেন্সি মেডিকেল ম্যানেজমেন্ট সেটা অ্যানাদার ওয়ে, সেটা হচ্ছে যে কোনো লোক স্ট্রোক হওয়ার সাথে সাথে ইমার্জেন্সি মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয়। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু যদি পরবর্তী যেটা হয় আমরা দেখছি যে 12 ঘন্টা 24 ঘন্টা পর বা 2 দিন 1 দিন পর যে এক পাশ অবশ, প্যারালাইসিস, রুগী কাউকে চিনছে না, বসতে পারছে না, হাঁটা চলাফেরা বন্ধ, ফাংশনিং টোটালি তার লস, সেটার উপরে আমরা আসলে মেইনলি ফোকাস করতে চাই। এটা অনেকে জানে না, অনেকে মনে করে স্ট্রোক হয়ে গেলে বাসায় ফেলে রাখতে হবে আর রুগী মনে হয় ভালো হবে না, আর সুস্থ হবে না, এই কনসেপ্টটাই কিন্তু ছিল। কিন্তু এখন আমাদের এই যে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন চিকিৎসা, ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে প্রতিটা রুগী কিন্তু প্রায় সুস্থর পথে আসে। এবং প্রতিটা রুগীকে আমরা যদি একেবারে শুরুতেই ট্রিটমেন্ট মেডিকেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট যদি কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আবার আগের অবস্থানে ফিরে আসা সম্ভব। এবং এটি আমাদের এখন যে স্টাডি আছে এবং আমরা এইভাবেই রেজাল্ট পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের জনসচেতনতা দরকার। যদি কেউ স্ট্রোক হয়ে বসে, সে যেমন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করলো, রুগীটা হয়তো বেঁচে থাকলো, কিন্তু অ্যাট দ্য ডে অফ অ্যাডমিশন, হাসপাতালে যেদিন সে ভর্তি হবে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কয়েক ঘন্টার পরেই কিন্তু আপনাকে রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্টটা চালু করতে হবে। তাকে ওই দিন থেকে পুনর্বাসনের বিভিন্ন এক্সারসাইজ আছে, তারপরে তার পশ্চার ট্রেনিং, তারপরে তার বিভিন্ন মাসেলগুলা ম্যানেজমেন্ট, তার সার্কুলেশন ম্যানেজমেন্ট, তার এই যে স্পিচ ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে তার আপনার কোনো লিম যেন ভুলভাবে বাঁকা বা বিভিন্ন ডিসেবিলিটি বা স্টিফনেস এগুলা না আসে, সেই ম্যানেজমেন্টটা করতে হয়। স্ট্রোকের প্রাইমারি যেটা হয়, মাসেলগুলা ফ্লাসিড টাইপের প্যারালাইসিস হয়ে যায়। ফ্লাসিড মানে একেবারে থলথলে। এই ফ্লাসিডিটিটা আপনার আস্তে আস্তে চলে যেতে থাকে, তখন কিন্তু স্পেস্টিসিটি ডেভেলপ করতে থাকে। ধরেন কয়েক দিন লেগে যায়, অনেক সময় কয়েক সপ্তাহ লেগে যায়। স্পেস্টিসিটিটা ডেভেলপ করতে করতে এত হাইপার স্পেস্টিসিটি আসতে পারে যেটা হচ্ছে নর্মাল তো না, আরও অতিরিক্ত অ্যাবনর্মাল স্পেস্টিসিটি আসে। এবং এই স্ট্রোক রোগীগুলো আবার স্পেস্টিসিটি আবার কমে আসে, আবার নর্মাল মাসেল আপনার টোনটা চলে আসতে পারে। তো এই যে ধাপগুলা কিন্তু প্রতিটা ধাপই আপনাকে কিন্তু রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট দিতে হয়। এবং পাশাপাশি রুগীকে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, যে সে বসার ট্রেনিং দেওয়া, হাঁটার ট্রেনিং দেওয়া, টয়লেটিং, তার জামা কাপড় পরা বা খাবার ট্রেনিং, স্পিচ থেরাপি, এই যে কম্বিনেশন আপনার পুনর্বাসন চিকিৎসাটা যদি শুরু থেকেই দেওয়া যায়, 1, 1.5, 2, 3 মাসের মধ্যে মোস্ট অফ দ্য রুগী কিন্তু রিকভারি হয়। আমরা প্রায় বেশিরভাগ রুগীকেই রিকভারি দেখি। একটা স্ট্রোক আছে, আমি বলেছিলাম 4 টাইপের স্ট্রোক। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাট্যাক, এটা হয়ে সামান্য কিছুটা ইনজুরি হয়, তখন কিন্তু রুগীটা যদিও মেডিকেল ইমার্জেন্সি হয়, বাট রুগী কিন্তু রিকভারি হয়ে যায়। প্রায় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাট্যাক রুগী আমরা দেখি, যদি পুনর্বাসন ফিজিওথেরাপি আমরা শুরুতেই দিতে পারি, রুগী আবার ঠিক আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিছু রুগীর ক্ষেত্রে যদি ধরেন হেমোরেজিক স্ট্রোক, অতিরিক্ত ইনজুরি হয়ে থাকে ব্রেনে, ডিসেবিলিটির মাত্রা যদি বেশি হয়ে যায়, তখনও তো রেজিডুয়াল আপনার কিছুটা ইম্পেয়ারমেন্ট বা ডিসেবিলিটি থাকতে পারে। মানে ধরেন যে রুগী একেবারে বিছানা পড়ে গেল, সে হয়তো হাঁটা চলাফেরা সবই করতে পারছে, হয়তো একটা হাত ফুল ফাংশনিং না। ধরেন একটা হাত দিয়ে আমরা কি করি, খাবার খাই, এটা ধরি সেটা ধরি, হয়তো সে এখন হাতটা উঠাতে পারে বা হাঁটতে তার কোনো সমস্যা নাই, কিন্তু আঙ্গুলগুলো ফুল ফাংশনিং নাও হতে পারে। ইট ডিপেন্ডস আপন আপনার কতটুক ইনজুরি হলো তার ব্রেনে, তার উপরে, এবং কত দ্রুত আপনি পুনর্বাসন চিকিৎসা শুরু করলেন তার উপরে, কতদিন পরে আপনার কাছে রুগীটা আসলো তার উপরে। তা আমরা স্ট্রোক
জনিত প্যারালাইসিসের যদি সঠিকভাবে পুনর্বাসন চিকিৎসা আমরা প্রতিটি হাসপাতালে কিন্তু আছে, কিন্তু সেটা হয়তো অনেক সময় রুগী ইমার্জেন্সি নিয়ে ব্যস্ত থাকে, রুগী বাঁচানো নিয়ে সবাই ব্যস্ত থাকে, ওই রিহ্যাবিলিটেশনটা নিয়ে ওইভাবে জোর দেওয়া হয় না। আমি বলবো প্রতিটা মানুষ বেঁচে থাকা যেমন জরুরি, তদ্রূপ তাকে সুস্থভাবে বা কর্মক্ষম জীবনও জরুরি। কারণ আপনার যদি ডিসেবিলিটি বাড়তেই থাকে, প্রতিটি ফ্যামিলিতে আর্নিং পিপল যে বিদেশ গিয়েছিল কাজে, সে চলে আসলো, স্ট্রোক করে বিছানায় পড়ে আসলো, সে তো আরেকটা বার্ডেন হয়ে দাঁড়ালো পরিবারের উপরে। তো সেটা না করে আমরা যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা দেই এবং মানুষের আরও সচেতনতা বাড়াতে পারি, মানুষ জানে যে অপচিকিৎসা থেকে দূরে আসে, অপচিকিৎসা হয় আপনারা জানেন যে এই জাতীয় রুগী বাংলাদেশে ফেলে রাখে এখনো, বিভিন্ন ঝাড়ফুঁক দেয়, ওঝা কবিরাজের কাছে নিয়ে যায়, বৌদ্ধের কাছে নিয়ে যায়, এবং অপচিকিৎসা আমরা প্রায় মিডিয়াতে দেখি যে রুগীদেরকে বিভিন্ন জায়গা বেঁধে তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পিটাচ্ছে, ইভেন কি ঝাড়ু দিয়ে পিটাচ্ছে স্ট্রোক রুগীদেরকে, যে তাকে জিনে ভূতে ধরেছে বলে। তো এই অপচিকিৎসাটা আমাদের বন্ধ করতে হবে। এবং আমাদের যে মেডিকেল রিহ্যাব ম্যানেজমেন্ট এবং আমাদের টিম ম্যানেজমেন্ট, ধরেন এই টিমে একজন নিউরোলজিস্ট থাকে, একজন নিউরোসার্জন থাকতে পারে, মেডিসিন স্পেশালিস্ট থাকতে পারে, অন্য কোমরবিডিটির জন্য ডায়াবেটোলজিস্ট, ধরেন অন্যান্য মেডিসিন বা মেডিকেল অন্যান্য স্পেশালিস্টরা যেভাবে কাজ করবে, সাথে আমরা যারা ফিজিওথেরাপি পুনর্বাসন নিয়ে কাজ করি, সবাই একটা টিম ম্যানেজমেন্ট এবং রিহ্যাব নার্সিং খুবই ইম্পর্টেন্ট। এই যে টিম ম্যানেজমেন্ট যদি একটা রুগীকে শুরু থেকে করা যায়, তখন দেখা যায় প্রতিটা রুগী ধাপে ধাপে আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকে। তবে ইট উইল টেক্স টাইম। এটা দেখা যায় যে কোনো রুগীর ক্ষেত্রে 1 মাসেই অনেকাংশে রিকভারি হয়ে আসে, কোনো রুগীর ক্ষেত্রে 2 মাস 3 মাস লেগে যেতে পারে, কোনো রুগীর ক্ষেত্রে আরেকটু সময় বেশি লাগতে পারে। বাট সেটা নির্ভর করে রুগী আপনার কোন ডে থেকে বা কত দ্রুত আমরা তাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা আমরা চালু করলাম। আর রিহ্যাব ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার পর্যাপ্ত, যেমন আমাদের হসপিটাল বা আমাদের সেন্টারের ইকুইপমেন্টের প্রয়োজন, ম্যান পাওয়ারের প্রয়োজন, এবং পাশাপাশি ফেসিলিটির প্রয়োজন আছে। এবং এই ক্ষেত্রে আমরা প্রতিটা রুগীকে ট্রেনিং দিতে গেলে বিভিন্ন আর্টিফিশিয়াল ডিভাইসের সাহায্য নিতে হয়, ধরেন প্রস্থেসিস, অর্থোসেস, প্যারালাল বার, বিভিন্ন গেট ট্রেনিংয়ের বিভিন্ন ইকুইপমেন্ট লাগে, এগুলোরও পর্যাপ্ত দরকার। এবং শুধু হলেই হবে না, আপনার সেটার ম্যানেজমেন্ট জানতে হয় যে আমি কখন একটা হাতে স্প্রিন্ট ইউজ করব, রাতে করব না দিনে করব, কয় বেলা করব, কিভাবে করব, হাউ টু ইউজ। এবং পাশাপাশি রুগীর যে আত্মীয় স্বজন থাকে বা তার ক্লোজ, তার সাথে তাকে যে সাপোর্ট দিচ্ছে, তাকেও কিন্তু আপনাকে ট্রেন করতে হবে, তাকেও ট্রেনিং বুঝাইতে হবে, শিখাইতে হবে যে টয়লেটিংটা সে কীভাবে করবে, ডিভাইসটা কিভাবে ইউজ করবে, তাকে বিছানা থেকে উঠাতে হলে যে কোন কাঁধে সে উঠবে, বসিয়ে তাকে কি করতে হবে, বা দাঁড়ানোর সময় তাকে কিভাবে দাঁড়া করাতে হবে, এভরিথিং আপনার প্রতিটা জিনিসই কিন্তু আলাদা আলাদা একটা বৈজ্ঞানিকভাবে আপনাকে আমাদের সেটেল করা আছে অলরেডি, আমাদের রিসার্চ করা যে দাঁড়ানোর ক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করতে হবে, হাঁটার ক্ষেত্রে এই টেকনিক ব্যবহার করতে হবে। এবং স্ট্রোকের রোগীদের কিন্তু বিভিন্ন গেইটেড আপনার অ্যাবনর্মালিটিস আসে, অ্যাবনর্মালিটিসগুলো আগে থেকেই মিনিমাইজ করা আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি আমরা জানি। তো ওইভাবে আপনাকে যদি প্রতিটা ট্রিটমেন্ট দেওয়া যায়, দেখা যায় যে স্ট্রোক রোগীগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আচ্ছা, এটি অত্যন্ত আশার একটি কথা যে স্ট্রোকের রোগীরা আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু যারা পুরাতন রোগী, পুরাতন স্ট্রোক করে যারা অলরেডি বাসার মধ্যে বসা বা কাজে যেতে পারছে না, বা আপনি যেটা বললেন যে পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাদের যখন কোনো ডিসএবিলিটি থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি কোনো সমাধান দিতে পারেন কিনা তার ক্ষেত্রে? ধন্যবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশে এবং সারা বিশ্বে যারা অনেক আগে ডিসএবিলিটি হয়ে আছে বা জানতো না, এখন তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় স্ট্রোক নতুন কেসগুলা ডিলিংস করছি, রুগীরা সচেতন চলে আসছে। বাট দেখা যায় যে 5 বছর আগে, 3 বছর আগে, 10 বছর আগে স্ট্রোক করেছে, বিছানায় পড়ে আছে। তা আমি বলবো এই রুগীগুলোকে কিন্তু রিহ্যাবিলিটেশন করা সম্ভব। আচ্ছা, ধরেন যে রুগী একেবারেই বিছানা আছে, তাকে যদি আমরা হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি ট্রিটমেন্টগুলো দিই, সে অন্তত বিছানা পড়াটা থেকে সে মুক্তি পাবে, সে অন্তত নিজের টয়লেটিংটা হয়তো করতে পারবে, সে হয়তো বাইরে যেতে পারবে না, বাট ওই যে আপনার প্রতিটা ফ্যামিলির মেম্বার তাকে ধরে টয়লেটে নেওয়া,
তাকে ধরে খাবার নেওয়া, বসে খাওয়ানো দেওয়ানো, এইগুলা কিন্তু অনেকাংশে কমে আসবে। এটা আমরা ডিসেবিলিটি বিভিন্ন টাইপস বলে থাকি। ডিসেবিলিটি কতটুক, কোন লেভেল, এই লেভেলগুলা কিন্তু আমরা কিন্তু যদি এই সকল রোগী থাকে তাদেরকেও যদি আমরা ট্রিটমেন্ট দেই, লেভেল অনেকাংশে কমে আসবে এবং অনেক পেরেশানি, অনেক পারিবারিক চাপ, সামাজিক চাপ, আর্থিক চাপগুলো কিন্তু আপনার অনেকাংশে কমে আসবে। তবে সময় লাগে। এই রুগীগুলা ধরেন যেটা অ্যাকিউট বা নতুন কেসের ক্ষেত্রে যদি আমি বলি 1-1.5 মাস লাগে, এই রুগীগুলা হয়তো 5-6 মাস বা 1 বছর সময়ও লেগে যেতে পারে। কিন্তু ওই যে 10 বছর পরে থাকার অভিশাপ থেকে সে মুক্ত হবে বা দীর্ঘমেয়াদী ডিসেবিলিটির অভিশাপ থেকে সে মুক্ত হবে। তো প্রতিটা রুগীকে কিন্তু আমরা যদি সঠিকভাবে আমরা পুরা টিম ওয়ার্কের মাধ্যমে, যেটা আমরা বলি আমরা রিহ্যাব টিম ওয়ার্কের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিতে পারি, ইনশাল্লাহ প্রতিটা রুগী তার সক্ষমতা অনুযায়ী তার অ্যাচিভমেন্টগুলো আমরা পেতে পারি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে স্ট্রোকজনিত প্যারালাইসিসের চিকিৎসা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।